অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? নমস্কার বন্ধুরা, শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। তিনি ধর্ণা মঞ্চ খুলে বসেছিলেন এসআইআর এর প্রতিবাদে, মানে যে সমস্ত নাম অ্যাডজুডিফিকেশনে রয়েছে বা যাদের নাম বাদ গেছে সেটার প্রতিবাদে তিনি ধর্ণা মঞ্চ খুলে বসেছিলেন। এবং এই ধর্ণা মঞ্চ বেশি দিন চললো না, 5 দিন, মাত্র 5 দিন চলার পরেই মমতা ব্যানার্জি নিজেই ঘোষণা করছেন যে আমরা কি এটা টেম্পোরারি বন্ধ করতে পারি। মানে এখন তিনি দেখতে পাচ্ছেন যে এই ধর্ণা মঞ্চ পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। কারণ তিনি যেটা আশা করেছিলেন যে এই ধর্ণা মঞ্চের মাধ্যমে সমস্ত বাংলার মানুষকে একত্রিত করে দেবেন, কিন্তু সেই বিষয়টা আর সম্পূর্ণ হলো না, সেটা তিনি বুঝতেই পারছেন। সেই জন্য তিনি এখন অন্য জিনিসে ফোকাস করতে চাইছেন, কারণ ভোট হচ্ছে মাথার উপর, আর বেশি দেরি নেই। সেই জন্য তিনি এই ফ্লপ শোয়ে থাকতে আর চাইছেন না, তাই এই ধর্ণা মঞ্চকে তিনি এক প্রকার টেম্পোরারি বন্ধ করে দিলেন। এবং তিনি এই যে ধর্ণা মঞ্চ, এটা যে পুরো বেঙ্গলের জন্য করেছিলেন তেমনটা কিন্তু নয়। আসল ওনার ফোকাস ছিল ভবানীপুর, কারণ তিনি ভবানীপুরে দাঁড়াতে চান বা দাঁড়াতে পারেন, এটা এখন যেটা জানতে পারা যাচ্ছে। তো সেই ভবানীপুরের মানুষদেরকে নিজের দিকে নিয়ে আসার জন্য তিনি স্পেশালি এই ধর্ণা মঞ্চ করেছিলেন। কিন্তু দেখছেন যে ধর্ণা মঞ্চ করে কোনো লাভ তো আর হলো না, তাই সেটা বন্ধ করে এখন তিনি নতুন কিছু ভাবার চেষ্টা করছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিজেপি প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ হতে চলেছে, আর বেশি দেরি কিন্তু নেই। এর মধ্যে 65 জনের নাম বলছে ঠিকঠাক হয়ে গেছে, আবারও 150 জন কিছুদিনের মধ্যেই চলে আসবে। তাহলে এবারে কে কে সম্ভাব্য প্রার্থী হতে পারে, কারা চান্স পেতে পারে, কারা চান্স পেতে পারে না, এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই দেখব। আর তার সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা জানেন এই যে পশ্চিমবঙ্গের ভোটটা এবারে আসছে, সেটা কিন্তু বিজেপি খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। এবারে আর কিন্তু এমন হবে না যেটা আগের বার হয়েছিল, মানে উল্টো পাল্টা নাম তারা আগেরবার প্রার্থী তালিকায় দিয়েছিল এবং তার ফলটাও বিজেপিকে ভোগ করতে হয়েছিল। তাদের আসন সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। এবারে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু এবারে এই প্রার্থী তালিকা আর যেন তেন প্রকারে যেন তেন করে ছাড়তে চাইছেন না। এই প্রার্থী তালিকা তৈরিতে তারা কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। আর শুধুমাত্র তাই নয়, আরএসএস কেও এবারে সাথে নিয়ে চলছে বিজেপি, যাতে পশ্চিমবঙ্গের ভোটটা এবারে তারা কিছু একটা ব্যবস্থা করে ফেলতেই পারে। এবং সেই জন্যই এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু স্টেপ বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গকে নিয়ে। যেমন হচ্ছে, এই ভোটের ঠিক আগে আমরা দেখলাম সিবি আনোয়ারকে ইস্তফা দেওয়া হলো এবং তার মধ্যে এখানে আর.এন বোসকে নিয়ে আসা হলো, যিনি কিন্তু খুবই একজন স্ট্রং রাজ্যপাল, এবং তিনি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণও করে নিয়েছেন। এবং আপনারা আরেকটা বিষয় শুনলে সত্যি অবাক হবেন, যে যেখানে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর.এন বোসের যে শপথ গ্রহণ, সেখানে উপস্থিত থাকার কোনো কথা ছিল না। কিন্তু যেই মুহূর্তে তিনি জানতে পারছেন যে শুভেন্দু অধিকারী এখানে আসবেন না, কারণ তিনি দিল্লিতে আছেন, তিনি তার সমস্ত শিডিউল ছিল সেটাকে বাদ দিয়ে চলে এলেন রাজ্যপালকে নিযুক্ত হতে দেখার জন্য। এবং সেখানে এসে তিনি ওনার স্ত্রীর সাথে, রাজ্যপালের সাথে অনেক কথাবার্তা বললেন এবং সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। এবারে এই যে বিষয়টা থেকে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে এড়িয়ে চলছেন, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। আপনারাও লক্ষ্য করে দেখবেন যে অনেক আগের থেকেই, মানে ভোট তো এই কিছুদিনের মধ্যে ঘোষণা হতে চলেছে, কিন্তু তার অনেক আগের থেকে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীকে তিনি এক প্রকার এড়িয়ে চলছেন। এবং সেটা কেন এড়িয়ে চলছেন সেটা আমি ভিডিওর আগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই। এই যে শুভেন্দু অধিকারী, উনি দিল্লিতে ছিলেন, এরপর যখন উনি ফিরে এলেন, তারপর তিনি সরাসরি গেছিলেন লোকভবনে, এবং সেখানে গিয়ে পর যিনি রাজ্যপাল হয়েছেন আর.এন বোস, তো ওনার সাথে গিয়ে তিনি দেখা করেছেন এবং ওনার সাথে দেখা বার্তা করে পর কিছু বার্তা আলোচনাও করেছেন, সৌজন্য বিনিময় করেছেন, তারপর এসেছেন। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এখন ভোট নিয়ে খুবই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ তার প্রধান কারণ হচ্ছে যে তিনি যদি ভবানীপুরে দাঁড়ান, ভবানীপুরের যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই ৪৭,০০০-এরও বেশি নাম বাদ হয়ে গেছে। এবং যেটা মমতা ব্যানার্জি দাবি করছেন, তিনি তো বলছেন ৬০,০০০-এর চেয়েও বেশি নামকে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে ভবানীপুরে। তা সত্ত্বেও তিনি বলছেন যে আমি কিন্তু একটা ভোট বেশি হলেও এখানে জিতে দেখাবো।
কিন্তু সেই ভবানীপুর নিয়ে এবারে কিন্তু সরাসরি অমিত শাহজি, নিতিন নবীজি ওরা কিন্তু শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছিলেন বা তার কাছে জানতে চেয়েছিলেন যে এখানে তাহলে কাকে দাঁড় করানো যেতে পারে। সেখানে শুভেন্দু অধিকারী বলেছেন এই জায়গাতে আমি দাঁড়াতে পারি, মানে তার কনফিডেন্সটা আপনারা বুঝতেই পারছেন। তিনি একবার কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন নন্দীগ্রামে, আর নন্দীগ্রামে একবার হারার পর মমতা ব্যানার্জি কিন্তু সেখানে আর ভোটে দাঁড়াবে বলে কারো মনে হচ্ছে না তার। তাহলে ওনার সম্ভাব্য যেটা দাঁড়ানোর চান্স সবচেয়ে বেশি সেটা হচ্ছে ভবানীপুরে। আর সেই শক্ত জায়গাতে এবারে কিন্তু শুভেন্দু অধিকারী সরাসরি নিজে এগিয়ে এলেন যে এই শক্ত জায়গাতে আমি দাঁড়াবো এবং আমি জিতে দেখাবো। আর একটা জিনিস আপনাদের সামনে আমি বলে রাখি যে এবারে কিন্তু বিজেপি মুসলিম ভোটটাকে এতটা বেশি গুরুত্ব দিচ্ছে না। এই প্রার্থী তালিকায় যেটা বেরোবে তাতে কিন্তু মুসলিম যারা আসন পাবে, মুসলিম ব্যক্তি, তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যাবে না। আর তারা ফোকাস করছে হিন্দু ভোটের উপর সবচেয়ে বেশি পরিমাণে, এবং সেটা শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়েও বলেছেন। সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন সেই দিন যেটা তিনি বলেছিলেন। ঠিক আছে, এবারে শুভেন্দু অধিকারী যদি মমতার বিরুদ্ধে এখানে দাঁড়ায় ভবানীপুরে, তাহলে কিন্তু এখানে খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এবং এটা নিয়ে মমতা ব্যানার্জি দুশ্চিন্তায় ভুগছেন। কারণ এক প্রকার এখানে এসআইআর এর জন্য দেখতে পাচ্ছেন যে ৪৭,০০০ চেয়ে বেশি নাম বাদ চলে গেছে। আবারও জানতে পারা যাচ্ছে যে ১০-১২ হাজার নাম তো আরো বাদ যেতেই পারে। মানে ধরে রাখুন ৫০ থেকে ৬০ হাজার নাম, যেটা মমতা ব্যানার্জি আশঙ্কা করছেন সেটা এক প্রকার সত্যি হতে চলেছে, এত নাম বাদ যেতে চলেছে। এরপর এখানে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু জিতে যেতেও পারে, এটার চান্সটা খুব বেশি প্রবল। আর আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা এটা যাতে ঠিকঠাক চলে ভোটের সময়, সেই জন্য কিন্তু রাজ্যপালকেও চেঞ্জ করা হয়েছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে সাথে নির্বাচন কমিশন এরাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবারে। আর এরিয়া ডোমিনেশনের জন্য ইতিমধ্যে সিআরপিএফ থেকে প্রচুর পরিমাণে চলে এসছে মানুষ, এবং তারা সেখানে এসে তারা এরিয়া ডোমিনেশনের কাজ শুরুও করে দিয়েছে, এবং জানতে পারা যাচ্ছে যে ভোটের পরও কিন্তু সিআরপিএফ থাকবে। তাই নির্বাচন কমিশন তার দিক থেকে পুরোপুরি চেষ্টা করছে যাতে সুষ্ঠু ভোট করানো যেতে পারে। এবং আরেকটা জিনিস যেটা জানতে পারা যাচ্ছে না, এই যে ভোটের দিন যেটা বলছে যে ১৬ই মার্চের মধ্যে কিন্তু মানে চলে আসতে পারে বা দিয়ে দেওয়া হতে পারে। এবারে ১৬ মার্চের মধ্যে না হলেও খুব বেশি ১৮ মার্চের মধ্যে অবশ্যই দিন ঘোষণা হয়ে যাবে। তাহলে এবারে নির্বাচন কমিশন আরেকটা কাজ করেছে, এই যে যেগুলো হচ্ছে লোকালয়, মানে এই যে ভবানীপুর এই সমস্ত জায়গাতে বলছে জেলা বড় বড় আবাসিক আছে না, সেখানে নাকি এবারে ভোট হবে। সেটা নিয়ে মমতা ব্যানার্জি অনেক আপত্তি করেছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আবাসিকের ভোট কিন্তু এবারে হবেই। তাহলে সেখানেও কিন্তু মমতা ব্যানার্জিকে একটি বড় ধাক্কার জায়গা তৈরি হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে মমতা ব্যানার্জি সত্যি কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবারে যদি প্রার্থী তালিকা নিয়ে কথা বলা হয়, তো এবার যেটা জানতে পারা যাচ্ছে যে অমিত শাহজি, নিতিন নবীজি এদের সাথে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সবাই মিলে। এরপর যেটা ঠিক হয়েছে যে ৬৫-র মতো নাম তো পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু এই যে নাম, এই নামটা কে কে সেটা আপনারা অনেকে কিছু মানুষকে অবশ্যই গেস করতে পারবেন। কিন্তু যেটা এবারে যেটা নতুন থাকছে বা ইউনিক থাকছে, সেই বিষয়টা হচ্ছে এবারে যে নামগুলো ঘোষণা হবে না, সেখানে কিন্তু অনেক নতুন নামও দেখতে পাবেন বা অনেক নতুন মুখও দেখতে পাওয়া যাবে, যারা কিন্তু সংগঠনকে মানে আরো বেশি বড় করার জন্য সংগঠনে হয়ে যারা কাজ করতেন, যারা এত বেশি এই নির্বাচনে ভূমিকায় দেখতে পাওয়া যায়নি, সেই সমস্ত অনেক মানুষের নাম কিন্তু এবারে দেখতে পাওয়া যেতে পারে। আরেকটা জিনিস যেটা জানতে পারা যাচ্ছে, এবারে কিন্তু এই যে ভোটের সময় হলে আপনারা দেখবেন যে অনেকে তৃণমূল থেকে বিজেপিতে চলে আসে, আবার কেউ কেউ বিজেপি থেকে তৃণমূলে চলে যায়। এবার কিন্তু বিজেপি ঠিক করেছে সেই সমস্ত মানুষের যারা নিচুতরা কর্মী, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে, তাদেরকে অবশ্যই স্বাগত জানানো হবে, কিন্তু এবারে তাদেরকে টিকিট দেওয়া হবে না। এত সহজে তাদেরকে টিকিট দেওয়া হবে না। যারা অনেক বছর ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, হ্যাঁ, তারা কিন্তু টিকিট পেতে পারে, তাদের মধ্যে কেউ কেউ টিকিট অবশ্যই পেতে পারে, কিন্তু যারা নতুন এসেছে তারা টিকিট পাওয়ার চান্সটা খুবই কম। আর এবারে বিজেপির এই প্রার্থী তালিকার মধ্যে মুসলিম ব্যক্তিদের নাম খুবই কম দেখতে পাওয়া যাবে, খুব বেশি দেখতে পাওয়া যাবে না, কারণ তারা ফোকাস করছে মূলত হিন্দু ভোটের উপর, যেটা কিন্তু শুভেন্দু অধিকারীর কথা শুনলে অবশ্যই বুঝতে পারা যাবে এবং বুঝতে পারা যাচ্ছে। তাই এবারে প্রার্থী তালিকা অনেকটা আলাদা হতে চলেছে আগের বারের চেয়ে, কারণ এবারে আরএসএস কেও বিজেপি কাজে লাগাচ্ছে, এবং আরএসএস এর কাছে তাদের যে সমস্ত বক্তব্য আছে সেগুলো মন দিয়ে শুনছে, কারণ তারা বুঝতে পারছে যে আরএসএস এর কিন্তু একটা এই ভোটে বিজেপিকে জিততে খুবই একটা সাহায্য করতে পারে, সেটা কিন্তু বিজেপি মনে করছে। এরপর বিজেপির যে পরিবর্তন যাত্রা হয়েছিল সেটা আপনারা অবশ্যই জানবেন, সেই পরিবর্তন যাত্রা কিন্তু খুবই সফল হয়েছে, এবং সেই পরিবর্তন যাত্রা শেষ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে, যেটা তিনি ব্রিগেডে করবেন, এবং এই সভাটা আজকে আছে আপনারা জানেনই, এখানে প্রচুর মানুষ আসার একটা
খুবই বেশি প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটাও কিন্তু দক্ষিণেশ্বরে কালী মন্দিরের আদপে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এবং আপনারা জানেন প্রধানমন্ত্রী যখন রাজ্যের নামে চিঠি দিয়েছিলেন সেখানে সম্বোধন করেছিলেন জয় মা কালী দিয়ে। তো সেটা এটারই একটা প্রতিকৃতি বলে বুঝতে পারা যাচ্ছে। এবং এই যে ভাষণ তিনি দিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড থেকে, সেখান থেকে অনেক কিছু কিন্তু কথা তিনি বলতে পারেন। আর যেটা জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গে তাদের সরকার যদি হয় কিভাবে কত কি উন্নতি হতে পারে সেটাই তিনি মূলত তুলে ধরবেন। কারণ তিনি আর ওই নেগেটিভ রাজনীতি করতে চায় না, তিনি পজিটিভ রাজনীতি করতে চান। দেশকে কিভাবে আরো ভালোবেসে সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পশ্চিমবঙ্গকে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরবেন। তার সাথে সাথে বিজেপি চাইছে প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন বিজেপির এক প্রকার মুখ, যেমন তৃণমূলের ক্ষেত্রে মমতা ব্যানার্জি ইনি হচ্ছেন মুখ, ওই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী হচ্ছে মুখ। তো সেই জন্য নরেন্দ্র মোদীর মুখ থেকেই তারা চাইছে যে কিছু প্রার্থী তালিকার নাম হয়তো যদি প্রকাশ করানো যেতে পারে। সেটা দেখা যাক আজকের যে তার ভাষণ আছে নরেন্দ্র মোদীজির, সেই ভাষণ থেকে সেটা বুঝতে পারা যাবে। কিন্তু এবারে এই প্রার্থী তালিকা কিন্তু আর আগের বারের মতো হতে চলে না। বিজেপি কিন্তু এবারে খুবই একটা অগ্রসর নীতি গ্রহণ করেছে এই ভোটটাকে নিয়ে। এবং তার সাথে সাথে পুরো কেন্দ্রীয় নেতৃত্ব, তার সাথে সাথে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কিন্তু পুরোপুরি সাপোর্ট করছে পশ্চিমবঙ্গকে। এবং এক প্রকার তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছেন এবারে ভোটটা নিয়ে। এবং এই ভোটটা নিয়ে শুভেন্দু অধিকারী কতটা এঙ্গেজ আছেন সেটা আপনারা তো শুভেন্দু অধিকারীর বিভিন্ন জায়গাতে যাওয়া নিয়ে সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই ভোট কিন্তু তৃণমূলের জন্য খুবই একটা চাপের সৃষ্টি করবে, সেটা কিন্তু সাধারণ মানুষ মনে করছে। তার প্রধান কারণ হচ্ছে তৃণমূল যে এত দুর্নীতি করেছে এবং এই রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা, যেমন হচ্ছে ডিএ মামলা নিয়ে এই যে ধর্মঘট পর্যন্ত ডাকা হলো, তাদের মন কিন্তু খুশি নেই। তার সাথে সাথে যে সমস্ত দুর্নীতি হয়েছে বা মানুষ যে চাকরি পাচ্ছে না সেই সমস্ত ইস্যুগুলো এবারে কিন্তু খুবই বড় হতে চলেছে। কারণ সাধারণ মানুষের মনে মনে এই প্রশ্নটা দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলকে তো অনেক বছর তারা চান্স দিয়েছে, এবারে কি তৃণমূলকে আর চান্স সত্যি দেওয়া যাবে বা মানুষের মন কি বলছে সেটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে বিজেপির দিকে কিন্তু এবারে অনেক বেশি চান্স আছে। কারণ বিজেপি ছাড়া তৃণমূলকে হারানোর মতো আর কোনো দল নেই। আর কংগ্রেসের এখানে সেমন কোনো জোর নেই, আর সিপিএম এরও সেরকম কোনো জোর নেই। হাড্ডাহাড্ডি লড়াই যেটা হবে সেটা তৃণমূলের সাথে বিজেপির মধ্যেই হবে। আর এই লড়াইটিতে সবচেয়ে বেশি এবারে বিজেপি কিন্তু জেতার চান্স আছে। আর বিজেপিও সেটা অবশ্যই বুঝতে পেরেছে, তার জন্য তারা সবকিছু দিয়ে লড়াই করার জন্য পুরো প্রস্তুত হয়ে আছেন। এবং দিন ঘোষণা হবার মাত্র হাতে গোনা কটা দিন বাকি, তারপরে যা হওয়ার তা তো হয়ে যাবে। আর নির্বাচন কমিশনও পুরোপুরি বলেই দিয়েছে যে এবারে কিন্তু রক্ত মুক্ত ভোট এবারে কিন্তু তারা করে দেখাবে। আর তার সাথে সাথে তারা সমস্ত প্রকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তো এই সমস্ত বিষয়টা দেখে আপনাদের কি মনে হয়, এবারে কি বিজেপি বৈতরণী পার করতে পারবে, এই ভোট বৈতরণী পার করতে পারবে? আর বিজেপি সরকার কি আগামী দিনে আসতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানান। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাবস্ক্রাইব করে দিন, একটু সাপোর্ট করুন। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।